প্রিপেয়ার ইংলিশে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা কম্পিটিটিভ ইংলিশের A to Z সমস্ত প্রকার গাইডেন্স পেয়ে যাবে। তো আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আর্টিকেল নিয়ে। সেখানে আমরা দেখেছিলাম যে আর্টিকেল কাকে বলে, আর্টিকেলকে আমরা কিভাবে সেন্টেন্সে ইউজ করব, আর্টিকেল কোথায় কোথায় ইউজড হয়, নাউনের আগে শুধু ইউজড হয় নাকি প্রোনাউনের আগেও ইউজড হয়। আর কি দেখেছিলাম, আর্টিকেলের ক্লাসিফিকেশন। সেখানে আমরা দেখেছিলাম যে আর্টিকেল দুই প্রকার, ইনডেফিনাইট অ্যান্ড ডেফিনাইট আর্টিকেল। এ আর এন কে পেয়েছিলাম ইনডেফিনাইট আর্টিকেল হিসেবে, আর ডি কে পেয়েছিলাম ডেফিনাইট আর্টিকেল হিসেবে। তো আজকে আমরা দেখব যে ইনডেফিনাইট আর্টিকেল মানে এ এবং এন এর ইউজগুলো, বা কোথায় কোথায় ইনডেফিনাইট আর্টিকেলকে আমরা ইউজ করতে পারি, সেটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক ইনডেফিনাইট আর্টিকেলের ইউজগুলো। দেখো, নাম্বার 1 হলো ইট ইজ ইউজড in the sense of one। মানে কি, it is used in the sense of one, একটি বোঝাতে। সেন্স অফ, দেখো লিখেছি সেন্স অফ ওয়ান। ওয়ান মানে কি, একটি। তাহলে যখন কোনো সেন্টেন্সের মধ্য দিয়ে একটি বোঝাবে বা একাকী বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা ইনডেফিনাইট আর্টিকেল ইউজ করব। বোঝা গেছে? তো দেখো, ধরো আমি যদি তোমাদের বলি যে হি কুড নট স্পিক আ ওয়ার্ড, হি কুড নট স্পিক এ ওয়ার্ড টু সেভ হিমসেলফ। ধরো এই সেন্টেন্সটা দিলাম যে হি কুড নট স্পিক আ ওয়ার্ড টু সেভ হিমসেলফ। তাহলে দেখো এক্সাম্পলের মানেটা কি, যে হি কুড নট স্পিক এ ওয়ার্ড, সে একটা কথাও বলতে পারেনি, টু সেভ হিমসেলফ, নিজেকে বাঁচানোর জন্য। তাহলে দেখো এই যে এ ওয়ার্ড, এটা কি একটা ওয়ান, সেন্স অফ ওয়ান বোঝাচ্ছে। তো এরকম যখন সেন্স অফ ওয়ান বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব ইনডেফিনাইট আর্টিকেল। বোঝা গেছে? এখানে এ কি, এ একটা ইনডেফিনাইট আর্টিকেল। আগের ভিডিওতেই আলোচনা করেছিলাম যে ইনডেফিনাইট আর্টিকেল কোনগুলো, এ আর এন। এবারে এ কখন ইউজ হয় জানো, কনসোনেন্টের আগে বা কনসোনেন্ট সাউন্ডের আগে। আর এন কোথায় ইউজ হবে, ভাওয়েলের আগে বা ভাওয়েল সাউন্ডের আগে। তো এই ছিল নাম্বার 1 রুলস, যে ইট ইজ ইউজড ইন সেন্স অফ ওয়ান, যখন একাকী বোঝাবে সেই ক্ষেত্রে আমরা ইউজ করব কি, ইনডেফিনাইট আর্টিকেল। বোঝা গেছে? তো চলো দেখো নেক্সট 2, বিফোর words that refers to a common noun। তাহলে দেখো, বিফোর ওয়ার্ডস দ্যাট রেফার্স টু আ কমন নাউন। বিফোর ওয়ার্ডস মানে কি, সেই সব ওয়ার্ডের আগে। কোন ওয়ার্ডের আগে? দ্যাট রেফার্স টু আ কমন নাউন, যে ওয়ার্ডগুলোর দ্বারা কোনো কমন নাউনকে রেফার করা হবে। বোঝা গেছে? যেসব ওয়ার্ডের দ্বারা বা শব্দের দ্বারা কোনো কমন নাউনকে রেফার করা হবে, সেই সব ওয়ার্ডের আগে কি ইউজ হবে, ইনডেফিনাইট আর্টিকেল। ঠিক আছে? বিফোর ওয়ার্ডস দ্যাট রেফার্স টু আ কমন নাউন, মানে সেই সব ওয়ার্ডের আগে আমরা ইনডেফিনাইট আর্টিকেল ব্যবহার করব, যে ওয়ার্ডগুলো কমন নাউনের আগে ইউজড হবে। তো এই যে কমন নাউনের আগে ইউজড হবে, আমরা বললাম যে সেই সব ওয়ার্ডগুলো যারা কমন নাউনকে রেফার করবে তাদের আগে ইনডেফিনাইট আর্টিকেল ইউজ করব। কিন্তু এরও একটা নিয়ম আছে। সেই নিয়মটা কি, কমন নাউন must be written either in singular number preceding with an article or
in plural without article। তাহলে দেখো কমন নাউন মাস্ট বি রিটেন আইদার ইন সিঙ্গুলার নাম্বার প্রিসিডিং উইথ অ্যান আর্টিকেল। আমি প্রথমে কি বলেছিলাম যে বিফোর ওয়ার্ডস দ্যাট রেফার্স টু আ কমন নাউন, সেই সব ওয়ার্ডের আগে ইনডেফিনাইট আর্টিকেল ইউজ হবে যে ওয়ার্ডগুলো দ্বারা কোনো কমন নাউনকে রেফার করা হবে, ঠিক আছে। কিন্তু কমন নাউন হলেই যে শুধু আর্টিকেল হবে এমনটা কিন্তু নয়। তাহলে কি কমন নাউন মাস্ট বি রিটেন আইদার ইন সিঙ্গুলার নাম্বার প্রিসিডিং উইথ অ্যান আর্টিকেল। সেই কমন নাউন, যে নাউনের আগে কমন নাউনের আগে আমরা ইনডেফিনাইট আর্টিকেল ইউজ করব, সেই কমন নাউনটাকে কি হতে হবে? কমন নাউন মাস্ট বি রিটেন আইদার ইন সিঙ্গুলার নাম্বার। সেই কমন নাউনটাকে লিখতে হবে কোন আকারে? সিঙ্গুলার নাম্বার, এই আকারে লিখতে হবে। যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলেই তার আগে একটা ইনডেফিনাইট আর্টিকেল ইউজড হবে। আর অর ইন প্লুরাল নাম্বার, যদি প্লুরাল নাম্বার হয় তাহলে কিন্তু তার সাথে কোনো ইনডেফিনাইট আর্টিকেল ইউজড হবে না। বোঝা গেছে যে বিফোর ওয়ার্ডস দ্যাট রেফার্স টু আ কমন নাউন, সেই সব ওয়ার্ডের আগে যে ওয়ার্ডগুলো কোনো কমন নাউনকে রেফার্স করবে সেই ওয়ার্ডের আগে তো আমরা ইনডেফিনাইট আর্টিকেল ইউজ করব, এটা ঠিক আছে। কিন্তু সেই কমন নাউনকে অবশ্যই কি হতে হবে? সেই কমন নাউনকে অবশ্যই সিঙ্গুলার হতে হবে। যদি সিঙ্গুলার হয় তবেই তার আগে আমরা অ্যান আর্টিকেল ইউজ করতে পারবো। আর যদি সেই কমন নাউনটা হয় প্লুরাল তাহলে সেখানে কোনো আর্টিকেল ইউজ করা যাবে না। বোঝা গেছে? তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। I have seen দেখো এই সেন্টেন্সটা দেখো, I have seen এ অথবা অ্যান লিখেছি আর টাইগার লিখেছি। তাহলে দেখো টাইগার কি? একটা কমন নাউন, কমন নাউন। বোঝা গেছে? টাইগার হলো কমন নাউন। তাহলে কমন নাউনের আগে কি হবে? অবশ্যই একটা ইনডেফিনাইট আর্টিকেল ইউজ হবে। কিন্তু কন্ডিশনটা কি? সেই কমন নাউনকে অবশ্যই সিঙ্গুলার হতে হবে। যদি সিঙ্গুলার হয় তবেই আমি তার আগে ইনডেফিনাইট আর্টিকেল ইউজ করতে পারবো। তো দেখো এখানে টাইগার কি? টাইগারটা কি? সিঙ্গুলার, তো সিঙ্গুলার। তাহলে এর আগে কমন নাউন টাইগার, টাইগার সিঙ্গুলারে আছে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এর আগে কি হবে? একটা ইনডেফিনাইট আর্টিকেল। তো এ আর অ্যান আমরা কি জানি? ইনডেফিনাইট আর্টিকেল, ইনডেফিনাইট আর্টিকেল। আচ্ছা এবার তোমরা বলো যে এখানে এ হবে নাকি অ্যান হবে? দেখো এখানে হবে এ হবে। কেন হবে? দেখো টাইগার, তো টাইগারের যে স্টার্টিং ওয়ার্ডটা কি? টি। আর টি কি? টি আমরা জানি কনসোনেন্ট, আর কনসোনেন্টের আগে কি হয়? এ হয়, যদি তার উচ্চারণটাও হয় কনসোনেন্টের মতো। তো টাইগার দেখো উচ্চারণ করলে আমরা কি পাচ্ছি? কনসোনেন্টই পাচ্ছি, যেখানে কোনো ভাওয়েল সাউন্ড আসছে না। সো এখানে এই এটা হলো রাইট অপশন। বোঝা গেছে? নেক্সট আরেকটা সেন্টেন্স দেখো। ধরো আমি বললাম যে আই হ্যাভ সিন টাইগার্স। দেখো এই সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সটা কিন্তু রাইট সেন্টেন্স। কেন রাইট সেন্টেন্স? দেখো এখানে কিন্তু কোনো ইনডেফিনাইট আর্টিকেল ইউজড হয়নি। দেখো টাইগার কমন নাউন, তাই তো? টাইগার কমন নাউন। কিন্তু দেখো এই যে টাইগার, এখানে লিখেছিলাম টাইগার, এটা কিন্তু কি ছিল? সিঙ্গুলার। এখানে আমি লিখেছি টাইগার্স, এস দিয়েছি, আর যখন এস দিলাম তখন কি হয়ে গেল? টাইগার্স প্লুরাল। আর দেখো রুলে বলা হয়েছে যে ইন প্লুরাল উইদাউট আর্টিকেল। যদি আমি কমন নাউনটাকে প্লুরালে লিখি তাহলে তার সাথে কোনো আর্টিকেল ইউজড হবে না। বোঝা গেছে? তো টাইগার এখানে কি? টাইগার হলো প্লুরাল। তাহলে যদি প্লুরাল হয় তাহলে তার আগে কি হবে? কোনো ইনডেফিনাইট আর্টিকেল ইউজড হবে না। ঠিক আছে? তো এই ছিল 2 নম্বর রুলটা, যে কমন নাউনের আগে আমরা যে ওয়ার্ড ইউজ হবে সেটা যদি কমন নাউনকে রেফার করে তাহলে তার আগে কি হবে? ইনডেফিনাইট আর্টিকেল ইউজ হবে। কিন্তু কন্ডিশন কি? যে কমন নাউনকে অবশ্যই সিঙ্গুলার হতে হবে। যদি সিঙ্গুলার হয়, কন্ডিশনটা কি? কমন নাউনকে অবশ্যই সিঙ্গুলার হতে হবে। সিঙ্গুলার হলেই তার আগে আমরা ইনডেফিনাইট আর্টিকেল এ অথবা অ্যান ইউজ করতে পারবো। আর যদি হয় প্লুরাল তাহলে তার আগে কোনো ইনডেফিনাইট আর্টিকেল ইউজড হবে না। তো চলো নেক্সট নাম্বার 3, টু ইন্ডিকেট ইউনিট or rate or to indicate per, per
উই মাস্ট ইউজ ইনডেফিনাইট আর্টিকেল। দেখো, টু ইন্ডিকেট ইউনিট or rate or to indicate par we must use indefinite article। তাহলে এর বাংলা মানেটা কি? টু ইন্ডিকেট ইউনিট। ইউনিট মানে জানো যে কোনো কিছুর যদি একটা ইউনিট বোঝায়। ইউনিট মানে কি? মানে কোনো একক বোঝাবে। যেমন ধরো দৈর্ঘ্য মাপার একক আছে, ওজন মাপার একক আছে, তো সেরকম দৈর্ঘ্য মাপতে আমরা কি ব্যবহার করি? মিটার বা সেন্টিমিটার। ওজন মাপতে আমরা গ্রাম, কিলোগ্রাম, এগুলো হলো ইউনিট। অথবা কোনো কিছুর রেট, রেট মিনস দাম বা মূল্য। অথবা টু ইন্ডিকেট পার। দেখো, পার কথাটা আমরা অনেক সময় ইউজ করি, ধরো কোনো কিছু যদি কিনি বা মাপার ক্ষেত্রে কি বলা হয়? পার লিটার, পার কেজি। তো এই হলো পার, যে পার মানেটা কি? যে পার লিটার বা পার কেজি। তো ওই মাপযোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় বা ওই ইউনিটের মতনই অনেকটা। তো ইউনিট, রেট আর পার যখন বোঝাবে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে অবশ্যই ইনডেফিনাইট আর্টিকেল ইউজ হবে। তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। হি আর্নস রুপিস মান্থলি। দেখো সেন্টেন্সটা দেখো, হি আর্নস রুপিস 60,000 মান্থলি। মানে কি? মাসে তার যে আর্ন বা মাসে সে 60,000 টাকা উপার্জন করে। আচ্ছা, আমি লিখেছি মান্থলি। দেখো এখানে কি বোঝাচ্ছে? একটা রেট বোঝাচ্ছে। তাহলে সেন্টেন্সটার কারেকশন কি হবে? হি আর্নস রুপিস 60,000 এ মান্থ। কেন হবে? দেখো রুলে বলা হয়েছে যে টু ইন্ডিকেট ইউনিট অর রেট অর টু ইন্ডিকেট পার উই মাস্ট ইউজ ইনডেফিনাইট আর্টিকেল। তাই তো, ইনডেফিনাইট আর্টিকেল ইউজ হবে কোথায় কোথায়? ইউনিট, রেট অর টু ইন্ডিকেট পার। তাহলে এখানে কারো মান্থলি ইনকাম, তাহলে এখানে কারো মান্থলি ইনকাম 60,000 টাকা। তো মান্থলি বোঝাচ্ছে মানে কি? পার মান্থ। তো পার মান্থ, এই পার কথাটা যখন আসছে, বা দেখো 60,000 একটা রেট বোঝাচ্ছে, তো সেই ক্ষেত্রে কি হবে? ইনডেফিনাইট আর্টিকেল অবশ্যই ইউজ হবে। আর তাই এই মান্থলিটা না হয়ে হবে কি? এ মান্থ। বোঝা গেছে? নাম্বার 4, ইন exclamatory expression। ইন এক্সক্লামেটরি এক্সপ্রেশন। এক্সক্লামেটরি মানে কি? বিস্ময় সূচক বা আবেগ সূচক। তো যখন কোনো আবেগ সূচক কোনো বাক্য বোঝাবে বা কোনো বিস্ময় সূচক বাক্য বোঝাবে, সেই ক্ষেত্রে কিভাবে ইনডেফিনাইট আর্টিকেল ইউজ হচ্ছে সেটা এবার আমরা দেখে নেব। তাহলে সাধারণত এই যে এক্সক্লামেটরি সেন্টেন্স, এগুলো শুরু হয় হাউ এবং হোয়াট দিয়ে। ঠিক আছে? এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য সাধারণত শুরু হয় হাউ এবং হোয়াট দিয়ে, এবং তারপর তাদের একটা স্ট্রাকচার আছে। এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো সাধারণত এই স্ট্রাকচার মেনেই চলে, আর এই স্ট্রাকচারটা তোমাদেরকেও মনে রাখতে হবে। তাহলে চলো দেখে নিই যে সেই এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচারগুলো কি কি। জেনারেলি exclamatory sentence started with how and what, অথবা লিখতে পারো how or what and follows the construction। ঠিক আছে? এক্সক্লামেটরি সেন্টেন্স সাধারণত শুরু হবে কি দিয়ে? হাউ অথবা হোয়াট দিয়ে, আর তারপর তার একটা কনস্ট্রাকশন ফলো করবে। তো সেই কনস্ট্রাকশনটা কি? দেখো সেই কনস্ট্রাকশনটা হচ্ছে হোয়াট অথবা হাউ প্লাস হবে ইনডেফিনাইট আর্টিকেল, প্লাস কি হবে? ইনডেফিনাইট আর্টিকেল। ঠিক আছে? তাহলে হোয়াট হবে অথবা হাউ হবে, যেটা সেন্টেন্স স্টার্টিং হবে হোয়াট অর হাউ দিয়ে। তারপরে কি থাকবে? প্লাস ইনডেফিনাইট আর্টিকেল। এরপর কি থাকবে? এরপরে থাকবে একটা অ্যাডজেক্টিভ। বোঝা গেছে?
ইনডেফিনাইট আর্টিকেল, তারপরে একটা অ্যাডজেক্টিভ থাকবে, প্লাস থাকবে কি নাউন, প্লাস একটা প্রোনাউন, প্লাস কি হবে ভার্ব, প্লাস একটা এক্সক্লামেটরি সাইন। তোমরা জেনে থাকবে যে এক্সক্লামেটরি সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে আইডেন্টিফাই করি। সাধারণত সেই সব সেন্টেন্সের শেষে কি থাকে, একটা এই যে এক্সক্লামেটরি সাইন থাকে। আর এক্সক্লামেটরি সাইন যদি না থাকে তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তাই কোনো বিস্ময়সূচক বাক্য বোঝাতে গেলে আমাদেরকে অবশ্যই এই এক্সক্লামেটরি সাইনটা মাস্ট, ওটা লাগবেই, ওটা দিতেই হবে। তো দেখো এই যে এই কনস্ট্রাকশনটা আমি বললাম যে এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত এই কনস্ট্রাকশনটা ফলো করা হয়, ঠিক আছে। এই কনস্ট্রাকশনটা হোয়াট অথবা হাউ, বলেই দিয়েছি আগে যে হোয়াট অথবা হাউ দিয়ে সেন্টেন্স স্টার্টেড হবে বা স্টার্টিং হবে। তো হোয়াট অথবা হাউ, তারপরে কি থাকবে একটা ইনডেফিনাইট আর্টিকেল। আচ্ছা, তারপরে কি থাকবে অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে থাকবে নাউন। আচ্ছা, এই প্রোনাউন আর ভার্ব এটা যে সব সময় বা সব ক্ষেত্রে থাকবে তা কিন্তু নয়। কোনো কোনো ক্ষেত্রে তোমরা দেখবে যে এই প্রোনাউন বা ভার্ব হয়তো নেই, তো এটা সামটাইমস। কখনো কখনো তোমরা এর ইউজটা দেখতে পাবে, মানে প্রোনাউন প্লাস ভার্ব। কিন্তু বাকি হোয়াট অর হাউ দিয়ে সেন্টেন্স স্টার্টিং হবে, তারপর একটা ইনডেফিনাইট আর্টিকেল মাস্ট থাকবে, তারপর অ্যাডজেক্টিভও মাস্ট থাকবে, তারপরে কি থাকবে নাউন তো মাস্ট থাকবে, প্লাস এক্সক্লামেটরি সাইন। এই জিনিসগুলো অবশ্যই থাকবে সেই কনস্ট্রাকশনে। আর এই যে প্রোনাউন প্লাস ভার্ব, এটা হয়তো সব সময় তোমরা নাও পেতে পারো, কিন্তু কোনো কোনো সেন্টেন্সের ক্ষেত্রে এটা থাকতেও পারে। তো এই হলো এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে যে কনস্ট্রাকশন, সেটা হলো এই কনস্ট্রাকশন। তো তোমরা এই কনস্ট্রাকশনটা খুব ভালো করে মনে রাখবে। আর চলো এবার দেখি একটা এক্সাম্পল দেখি। ধরো তোমাদের একটা সেন্টেন্স দেওয়া হলো যে হোয়াট এ বিউটিফুল the butterfly is। ঠিক আছে, এই সেন্টেন্সটা ধরো তোমাদের দেওয়া হলো যে হোয়াট এ বিউটিফুল দ্য বাটারফ্লাই ইজ, মানে কি বাটারফ্লাইটা কি সুন্দর। আচ্ছা, এই যে দেখো আমি ফুল স্টপ দিয়েছি, এটা কিন্তু কখনোই দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে একটা এক্সক্লামেটরি সাইন। এক্সক্লামেটরি সাইন না দিলে আমরা কিছুতেই বুঝতে পারবো না যে সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স নাকি কোনো সাধারণ সেন্টেন্স। বোঝা গেছে? তো এক্সক্লামেটরি সেন্টেন্স বোঝানোর জন্য অবশ্যই এক্সক্লামেটরি সাইন দিতেই হবে। তো দেখো এই সেন্টেন্সটা, দেখো সেন্টেন্সটা কি রাইট নাকি রং, কি করে আইডেন্টিফাই করবে? বা ধরো এই সেন্টেন্সটাই যদি তোমাদের এক্সামে দেওয়া হয় এবং যদি তোমাদেরকে এখান থেকে কি করতে হবে, ফাইন্ডিং দ্য এরর, যদি এররটা খুঁজে বের করতে বলা হয় তাহলে তোমরা কিভাবে খুঁজে বের করবে? তো চলো দেখো কনস্ট্রাকশনটা কি, হোয়াট অথবা হাউ দিয়ে একটা সেন্টেন্স শুরু হবে। তো দেখো সেন্টেন্সের স্টার্টিং এ আমরা কি পেয়েছি হোয়াট, তাহলে ঠিক আছে, এটা স্টার্টিং এ কোনো ভুল নেই। নেক্সট ইনডেফিনাইট আর্টিকেল থাকবে, দেখো এ আছে, এটা কি ইনডেফিনাইট আর্টিকেল, তাই তো আমি আই এ লিখলাম। নেক্সট কি আছে দেখো অ্যাডজেক্টিভ থাকবে, কনস্ট্রাকশন বলছে তো বিউটিফুল, বিউটিফুল মানে কি সুন্দর, তাহলে বিউটিফুলটা কি একটা অ্যাডজেক্টিভ। নেক্সট দেখো বলেছি নাউন থাকবে, ঠিক আছে। তো এখানে বাটারফ্লাইটা কি একটা নাউন, কিন্তু দেখো বাটারফ্লাই এর আগে যে এই দিটা রয়েছে এটা তো থাকার কথা নয়। কনস্ট্রাকশন কি তাই বলছে দি থাকবে? না, কনস্ট্রাকশনে কোথাও দেখো দি নেই, হোয়াট অর হাউ আছে, প্লাস ইনডেফিনাইট আর্টিকেল আছে, প্লাস অ্যাডজেক্টিভ আছে, প্লাস নাউন আছে। তাহলে এই দিটা কি, এই দিটা তাহলে কি হলো, এই দিটা ভুল, এই দিটাই এখানকার এরর। বোঝা গেছে? তারপরে দেখো নাউন থাকবে, বাটারফ্লাই তোমরা নাউন পাচ্ছ, তারপরে প্রোনাউন আর ভার্ব। তো আমি বলেছি যে প্রোনাউন যে সব সময় থাকবে তা কিন্তু নয়, বা এই ভার্বটাও যে সব সময় থাকবে তা কিন্তু নয়, কিন্তু এরা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। দেখো এই সেন্টেন্সে প্রোনাউনটা নেই কিন্তু ভার্ব ইজ রয়েছে, এটা ভার্ব। তাহলে এবারে হলো সেন্টেন্সটা কারেক্ট। বোঝা গেছে? সেন্টেন্সের এররটা কোথায় ছিল, দি, এই দিটা হলো সেন্টেন্সের এরর। নেক্সট দেখো আর একটা সেন্টেন্স দেখো, হোয়াট এ বিউটিফুল গার্ল সি ইজ। দেখো এই সেন্টেন্সটা দেখো কি লিখেছি, হোয়াট এ বিউটিফুল গার্ল সি ইজ। তাহলে কনস্ট্রাকশন কি বলছে, হোয়াট অর হাউ, ঠিক আছে। তারপরে কি থাকবে একটা ইনডেফিনাইট আর্টিকেল, দেখো ইনডেফিনাইট আর্টিকেল এ আছে, তারপরে কি থাকবে অ্যাডজেক্টিভ। আচ্ছা বিউটিফুলটা কি, বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, বিউটিফুল মানে কি সুন্দর। নেক্সট কি থাকবে নাউন, দেখো গার্ল আছে, গার্ল কি একটা নাউন। আচ্ছা তারপরে প্রোনাউন আছে দেখো সি,
বলেছিলাম যে প্রোনাউন সবসময় থাকতেও পারে আবার নাও থাকতে পারে। দেখো আগের সেন্টেন্সে তোমরা দেখলে যে সেখানে কোনো প্রোনাউন ছিল না, শুধু ভার্ব ছিল, কিন্তু এখানে দেখো সিটা কি, সি হলো প্রোনাউন আর তারপরে কি আছে, ভার্ব আছে, তাহলে সেন্টেন্সটা কারেক্ট সেন্টেন্স। কিন্তু যদি এই এক্সাম্পলটাই দেয় তাহলেও কিন্তু সেন্টেন্সে একটা ভুল আছে। কি ভুল আছে বলো তো? দেখো সেন্টেন্সের শেষে আমি কি দিয়েছি, ফুল স্টপ, এখানে কোনো এক্সক্লামেটরি সাইন নেই। তাহলে এই যে এক্সক্লামেটরি সাইন নেই, এটাই কিন্তু সেন্টেন্সের এরর বা ভুল। তোমাকে এই এক্সক্লামেটরি সাইনটা মাস্ট দিতেই হবে, ঠিক আছে? তো দেখো নাম্বার 5, when two subjects or article are thought of as a single unit, বোঝা গেছে? when two subject or articles are thought of as a single unit, যখন দুটি সাবজেক্ট বা দুটি আর্টিকেলকে কি ভাবা হবে, একটা ইউনিট ভাবা হবে, ঠিক আছে? আমি তুমি দুজনে হয়তো একটা ইউনিট, মানে একটা ইউনিটই থাকবে বা একটা ইউনিট বোঝাবে। যখন দুটি সাবজেক্ট অথবা দুটি আর্টিকেলকে একটা ইউনিট হিসেবে ভাবা হবে বা ইউনিট হিসেবে ধরা হবে, সেই ক্ষেত্রে কিন্তু ইনডেফিনাইট আর্টিকেল অবশ্যই ইউজ হবে, ঠিক আছে? তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো, হি ওয়াজ রেডি উইথ কাপ অ্যান্ড সসার। এই সেন্টেন্সটা যদি থাকে যে হি ওয়াজ রেডি উইথ কাপ অ্যান্ড সসার, তাহলে দেখো রুলে কি বলেছি যে when two subjects or articles are thought of as a single unit, সিঙ্গেল ইউনিট ভাবা হবে যখন দুটি সাবজেক্টকে বা দুটি আর্টিকেলকে। আচ্ছা এখানে দেখো কাপ একটা সাবজেক্ট, সসার একটা সাবজেক্ট, ঠিক আছে? বা কাপ একটা আর্টিকেল, সসার একটা আর্টিকেল। তো এই দুটি আর্টিকেলকে বা দুটি সাবজেক্টকে এখানে কি ভাবা হচ্ছে, একটা ইউনিট ভাবা হচ্ছে। তো যখন কোনো দুটি সাবজেক্ট বা দুটি আর্টিকেল নিয়ে একটা ইউনিট ভাবা হবে, তখন তার আগে কি ইউজ হবে, ডেফিনাইট আর্টিকেল মাস্ট ইউজ হবে। তাহলে এখানে কারেকশনটা কি হবে, হি ওয়াজ রেডি with a cup and saucer, বোঝা গেছে? ঠিক আছে, তাহলে যখন দুটো সাবজেক্ট বা দুটো আর্টিকেলকে একটা ইউনিট ভাবা হবে, সেই ক্ষেত্রে কি হবে, তার আগে একটা ইনডেফিনাইট আর্টিকেল অবশ্যই ইউজ হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এক্সাম্পলে যে কাপ অ্যান্ড সসার দুটো আলাদা অবজেক্ট বা দুটো আলাদা সাবজেক্ট বা দুটো আলাদা আর্টিকেল, কিন্তু তাদেরকে কি ভাবা হচ্ছে, একটা ইউনিট ভাবা হচ্ছে, কাপ অ্যান্ড সসার, ঠিক আছে? একটা ইউনিট বোঝাচ্ছে। তো যখন এরকম কোনো ইউনিট বোঝাবে দুটি সাবজেক্টকে নিয়ে বা দুটি আর্টিকেলকে নিয়ে, সেই ক্ষেত্রে একটা ইনডেফিনাইট আর্টিকেল মাস্ট ইউজ করতে হবে, বোঝা গেছে? তো এখানে এই যে এটা এ কি ইনডেফিনাইট আর্টিকেল, ইনডেফিনাইট আর্টিকেল, তো এই ইনডেফিনাইট আর্টিকেল মাস্ট ইউজ করতে হবে, ঠিক আছে? চলো নেক্সট আরেকটা সেন্টেন্স দেখো, he and I were ready with book and pen। ধরো এই সেন্টেন্সটা থাকলো যে হি অ্যান্ড আই ওয়ার রেডি উইথ বুক অ্যান্ড পেন, মানে কি সে আর আমি একেবারে রেডি, কি নিয়ে রেডি, উইথ বুক অ্যান্ড পেন। তাহলে দেখো বুক অ্যান্ড পেন এটা কি, দুটো আলাদা আর্টিকেল বা দুটো আলাদা সাবজেক্ট, একটা বুক একটা পেন, দুটো আলাদা জিনিস, কিন্তু এদেরকে কি ভাবা হচ্ছে, দেখো রেডি উইথ বুক অ্যান্ড পেন মানে একটা ইউনিট ভাবা হচ্ছে, যে বই আর পেন যেন একটা ইউনিট। তো যখন এরকম ইউনিট ভাবা হবে বা ইউনিট বোঝাবে, সেই ক্ষেত্রে কি হবে বলেছি, ইনডেফিনাইট আর্টিকেল মাস্ট ইউজ হবে। তাহলে সেন্টেন্সের কারেকশনটা কি হবে, হি অ্যান্ড আই ওয়ার রেডি উইথ এ বুক অ্যান্ড পেন, ঠিক আছে? এই যে বুক অ্যান্ড পেন একটা ইউনিট বোঝাচ্ছে যখন, তখন ঠিক তার আগে একটা ইনডেফিনাইট আর্টিকেল অবশ্যই ইউজ হবে। আর এখানে এটা কি, এ হলো ইনডেফিনাইট আর্টিকেল, ইনডেফিনাইট আর্টিকেল, বোঝা গেছে? তো চলো এবার দেখি নেক্সট নাম্বার 6, ইনডেফিনাইট আর্টিকেল
indefinite article must be placed before following expression। তাহলে দেখো আমি লিখেছি ইনডেফিনাইট আর্টিকেল মাস্ট বি ফলোড বা ইনডেফিনাইট আর্টিকেল মাস্ট বি প্লেসড বিফোর ফলোয়িং এক্সপ্রেশন। বেশ কিছু এক্সপ্রেশন আছে যাদের আগে ইনডেফিনাইট আর্টিকেল ইউজড হয়, বোঝা গেছে? তো এবার আমরা দেখবো যে সেই এক্সপ্রেশনগুলো কি কি। দেখো আমি এখানে লিখিনি, কিন্তু আমি বলেছি যে কিছু এক্সপ্রেশন আছে যাদের আগে কি হয়, ইনডেফিনাইট আর্টিকেল ইউজড হয়। তাহলে সেই এক্সপ্রেশনগুলো কি কি? সেই এক্সপ্রেশনগুলো হলো a lot of, ঠিক আছে, a dozen, a pair of, a great deal of, আর কি, a couple, etc। তাহলে দেখছো যে এই ধরনের যখন কোনো এক্সপ্রেশন থাকবে এ লট অফ, দেখছো তার আগে এ আছে, ঠিক আছে, এ লট অফ, তো তার আগে দেখো এ আছে, তাহলে এখন একত্রে আমি কি বলছি, এ লট অফ। অথবা এ ডজন, ডজন তার আগে কি হবে, এ, তো এ ডজন। অথবা দেখো পেয়ার অফ যদি থাকে তাহলে কি হবে, এ পেয়ার অফ। অথবা কাপেল হলে এ কাপেল। আবার দেখো লিখেছি এ গ্রেট ডিল অফ, গ্রেট ডিল অফ যদি থাকে তো তার আগে কি হবে, এ কথাটা ইউজ হবে ইনডেফিনাইট আর্টিকেল হিসেবে, বোঝা গেছে? তাহলে বেশ কিছু এক্সপ্রেশন আছে, সেই এক্সপ্রেশনগুলো কি, লট অফ, ডজন, পেয়ার অফ, গ্রেট ডিল অফ, এ কাপল। তো এই ধরনের এক্সপ্রেশনগুলোর আগে কি হবে, ইনডেফিনাইট আর্টিকেল অবশ্যই ইউজ হবে, বোঝা গেছে? দেখো প্রত্যেকটা এক্সপ্রেশনের আগে একটা করে ইনডেফিনাইট আর্টিকেল এ ইউজ হয়েছে, ঠিক আছে? তো চলো এবার দেখি নেক্সট কি। নাম্বার 7, indefinite article, indefinite article must be used before a name beginning with Mr. or Mrs. or Miss, বোঝা গেছে? ইনডেফিনাইট আর্টিকেল মাস্ট বি ইউজড মানে কি, ইনডেফিনাইট আর্টিকেল অবশ্যই ইউজ হবে। কোথায় ইউজ হবে, বিফোর আর নেম, কোনো নামের আগে, বিগিনিং উইথ মিস্টার, দেখো বিগিনিং উইথ মিস্টার, মিসেস অর মিস। তাহলে কি, সেই সব নামের আগে ইনডেফিনাইট আর্টিকেল অবশ্যই ইউজ হবে যে নামগুলোর আগে কি থাকবে, মিস্টার অথবা মিসেস অথবা মিস। কিন্তু শুধু কোনো নামের আগে মিস্টার, মিস অথবা মিসেস থাকলেই যে ইনডেফিনাইট আর্টিকেল হবে তা কিন্তু নয়, তার জন্য কি একটা কন্ডিশন আছে। তো সেই কন্ডিশনটা কি, when the person is unknown, when the person is unknown, বোঝা গেছে? তাহলে ইনডেফিনাইট আর্টিকেল সেই সব নামের আগে হবে যে নামগুলো কি মিস্টার, মিসেস অথবা মিস দিয়ে শুরু হবে, কিন্তু কন্ডিশনটা কি, পার্সনটা মানে যে পার্সনের নামের আগে আমি বলছি যে মিস্টার বা মিসেস বা মিস, সেই পার্সনকে হতে হবে আননোন বা অপরিচিত। যদি অপরিচিত কোনো লোক হয় বা অপরিচিত কোনো ব্যক্তি হয় তবে সেই ক্ষেত্রেই শুধুমাত্র মিস্টার, মিসেস এন্ড মিস দিয়ে নামটা যদি শুরু হয় তাহলে তার আগে আমরা ইনডেফিনাইট আর্টিকেল ইউজ করতে পারবো। আর যদি সেই ব্যক্তি হয় পরিচিত তাহলে কি হবে, তাহলে কিন্তু কোনো ইনডেফিনাইট আর্টিকেল ইউজড হবে না। তাহলে ইফ দ্য পারসন ইজ নোন, যদি ব্যক্তিটি হয় পরিচিত, নো আর্টিকেল ইজ ইউজড। তাহলে বোঝা গেছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ইনডেফিনাইট আর্টিকেল মাস্ট বি ইউজড বিফোর আ নেম বিগিনিং উইথ মিস্টার, মিসেস অ্যান্ড মিস, when the person is unknown। কোনো অপরিচিত ব্যক্তির যখন কোনো নাম বোঝাবে আর সেই নামের আগে যদি মিস্টার, মিসেস এবং মিস থাকে তাহলে সেই ক্ষেত্রেই শুধুমাত্র ইনডেফিনাইট আর্টিকেল ইউজড হবে, ঠিক আছে? আর যদি সেই ব্যক্তিটা কি হয়, নোন মানে ব্যক্তিটা যদি পরিচিত হয় তাহলে
নো আর্টিকেল ইজ ইউজড, তাহলে কি হবে, কোনো আর্টিকেল ইউজড হবে না। ঠিক আছে, তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। ধরো আমি বললাম যে মিস্টার রয় ইজ আওয়ার ভিডিও, এই একটা সেন্টেন্স আমি লিখলাম নাম্বার 1। আচ্ছা, আর নাম্বার 2 লিখলাম এ মিস্টার রয় ইজ আওয়ার ফ্যামিলি ফিজিশিয়ান। দেখো সেন্টেন্স দুটো দেখো, আমি ফার্স্ট সেন্টেন্সে লিখেছি মিস্টার রয় ইজ আওয়ার ভিডিও, মানে কি মিস্টার রয় হলেন আমাদের এলাকার ভিডিও। আর নেক্সট সেন্টেন্সে লিখেছি এ মিস্টার রয় ইজ আওয়ার ফ্যামিলি ফিজিশিয়ান, মানে কি একজন মিস্টার রয় আমাদের পরিবারের যে ফ্যামিলি ফিজিশিয়ান, মানে প্রত্যেক ফ্যামিলির যে একজন পরিচিত ডাক্তার থাকেন, তো উনি সেই ডাক্তার মিস্টার রয়। তাহলে দেখো ফার্স্ট সেন্টেন্সটা কি রাইট সেন্টেন্স? না, ফার্স্ট সেন্টেন্সে একটা ভুল আছে। কি ভুল? দেখো এই সেন্টেন্সে একটা ইনডেফিনাইট আর্টিকেল ইউজড হবে, কিন্তু আমি কোনো ইনডেফিনাইট আর্টিকেল লিখিনি। তো কেন হবে ইনডেফিনাইট আর্টিকেল? দেখো আমি বলেছিলাম যে যদি মিস্টার দিয়ে শুরু হয় কোনো ব্যক্তির নাম, অথবা যদি মিসেস হয়, অথবা যদি মিস হয়, তাহলে সেখানে কি হবে, ইনডেফিনাইট আর্টিকেল ইউজ হবে। আর একটা কন্ডিশন ছিল হোয়েন দ্য পারসন ইজ আননোন, ব্যক্তিটি যদি হয় অপরিচিত, তাহলে তো ইনডেফিনাইট আর্টিকেল হবেই। কন্ডিশনটা এটাই যে ব্যক্তিটিকে হতে হবে অপরিচিত এবং তার নামের শুরুতে কি থাকবে, মিস্টার, মিসেস অ্যান্ড মিস। তো দেখো এখানে আমি বলেছি মিস্টার রয়, তাহলে দেখো নামের শুরুতে তোমরা কি পাচ্ছ, মিস্টার, তাই তো, মিস্টার পাচ্ছি। তাহলে যখনই আমি মিস্টার পাবো তখন আমার মাথায় কি ভাবনা আসবে, যে আমাকে মনে করতে হবে তখন যে এখানে আর্টিকেল ইউজ হবে কি হবে না, ইনডেফিনাইট আর্টিকেল এখানে ইউজ হবে কি হবে না। তো তখন আমাদের কি ভাবতে হবে, কখন হয় ইনডেফিনাইট আর্টিকেল ইউজ? যদি মিস্টার থাকে, মিস্টার দিয়ে যদি নামের স্টার্টিং থাকে, তাহলে কোন ক্ষেত্রে ইউজ হবে, যখন পার্সনটা হবে অপরিচিত। আচ্ছা দেখো আমি বলেছি ভিডিও, তো একজন ভিডিও তো আর আমার পরিচিত হবে না, হবে কি, একজন ভিডিও তো কখনোই আমার পরিচিত হবে না, ভিডিও অলওয়েজ আননোন পার্সন। আর আননোন পার্সন যদি হয় তাহলে তার নামের আগে কি হবে, একটা ইনডেফিনাইট আর্টিকেল হবে। তাহলে এখানে এ মিস্টার রয় এটা লিখতে হবে। বোঝা গেছে এই সেন্টেন্সে এররটা কি? প্রথমেই লিখতে হবে কি একটা এ বা ইনডেফিনাইট আর্টিকেল। আর কেন লিখবো বোঝা গেছে, দেখো মিস্টার দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, নামের শুরুতে রয়েছে মিস্টার, আর শেষে কি বলেছি, ইজ আওয়ার ভিডিও। তো ভিডিও কখনোই আমার পরিচিত নয়, ভিডিও আমার তোমার কারোরই পরিচিত নয়, তিনি একজন ব্যক্তি সামাজিক কাজকর্মে নিযুক্ত, তো তিনি কখনোই আমার পরিচিত হতে পারেন না। তো সেই জন্য ভিডিও অপরিচিত, আর তার আগে একটা ইনডেফিনাইট আর্টিকেল ইউজ হবে। বোঝা গেছে? নেক্সট সেন্টেন্সে দেখো আমি বলেছি এ মিস্টার রয় ইজ আওয়ার ফ্যামিলি ফিজিশিয়ান। আচ্ছা এখানেও দেখো মিস্টার এম আর আছে, তাহলে তোমরা বুঝতেই পারছো যে এম আর দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে, মানে ইনডেফিনাইট আর্টিকেল ইউজড হলেও হতে পারে। তো কখন হয় কখন হয় না, এবার সেই ভাবনাটা দেখো। আমি বলেছি ফ্যামিলি ফিজিশিয়ান, যখন আমি ফ্যামিলি বলে দিলাম, যদি বলতাম শুধু ফিজিশিয়ান তাহলে কিন্তু এটা কারেক্ট হতো, কিন্তু আমি বলেছি ফ্যামিলি ফিজিশিয়ান, আর যখন আমার ফ্যামিলি ফিজিশিয়ান তখন নিশ্চয়ই তিনি আমার পরিচিত। অপরিচিত কেউ তার ফ্যামিলি ফিজিশিয়ান হবে না, তাই না? একজন ডাক্তার তিনিও কিন্তু সমাজের কাজকর্মই করেন, কিন্তু করলেও দেখো আমি এখানে বলেছি ফ্যামিলি, এই যে ফ্যামিলি কথাটা লিখেছি, এই ফ্যামিলি কথাটার দ্বারা বোঝা যাচ্ছে যে যিনি ফিজিশিয়ান বা ডাক্তার তিনি আমার ফ্যামিলির পরিচিত। যেহেতু আমি ফ্যামিলি কথাটা লিখেছি তাই বোঝা যাচ্ছে যে ফিজিশিয়ান বা ডাক্তার তিনি আমার পরিচিত। আর কোনো পরিচিত ব্যক্তি হলে সেই ক্ষেত্রে মিস্টার, নামের শুরুতে মিস্টার থাকলেও কিন্তু সেখানে ইনডেফিনাইট আর্টিকেল ইউজ করা যাবে না। তাহলে এই যে এখানে লিখেছিলাম এ মিস্টার রয়, তো এই এটা হলো এই সেন্টেন্সের এরর। বোঝা গেছে? চলো দেখি নেক্সট। তো দেখো 8 নম্বর কি, ইউজ অফ indefinite article and definite article before meal তাহলে দেখো কি বলেছি, যে ইউজ অফ ইনডেফিনাইট আর্টিকেল অ্যান্ড ডেফিনাইট আর্টিকেল বিফোর মিল। মিল মানে কি, খাবার, সাধারণত মিল বলতে আমরা বুঝি খাবার। তো এই যে খাবার, সেই কোনো খাবারের আগে কোথায় হবে ইনডেফিনাইট আর্টিকেল ইউজড আর কোথায় হবে ডেফিনাইট আর্টিকেল ইউজড, তো সেটাই আমরা এখন দেখব। তো দেখো নাম্বার 1 হলো ইনডেফিনাইট
article is used with a special meal. Indefinite article is used with a special meal. দেখো তাহলে যে কোনো স্পেশাল মিল, ঠিক আছে, তার আগে ইউজড হবে কি ইনডেফিনাইট আর্টিকেল। সাধারণত মিলের আগে কিন্তু কোনো আর্টিকেল ইউজ হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে কোথাও ইনডেফিনাইট আর্টিকেল ইউজড হয় মিলের আগে, আবার কোথাও ডেফিনাইট আর্টিকেল ইউজড হয়। তো নাম্বার 1 রুলে আমরা কি দেখতে পাচ্ছি যে ইনডেফিনাইট আর্টিকেল ইজ ইউজড উইথ এ স্পেশাল মিল। যদি কোনো স্পেশাল মিল বোঝায়, সেই মিলটা কি হবে, কোনো স্পেশাল মিল, মানে কোনো কিছুর অনারে বা কোনো কিছুর জন্য হয়তো হচ্ছে, মানে তার একটা স্পেশালি কোনো একটা বিশেষ কারণে, যখন কোনো বিশেষ কারণে যখন সেই মিলটা হবে, তখন সেই মিলের আগে কি হবে, একটা ইনডেফিনাইট আর্টিকেল ইউজড হবে। বোঝা গেছে? তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। তাহলে দেখো একটা এক্সাম্পল দেখো। I called my friend for lunch to celebrate my success. দেখো সেন্টেন্সটা দেখো, আমি কি লিখেছি যে I called my friend for lunch to celebrate my success. আমি আমার বন্ধুদের ডেকেছি, কি জন্য ডেকেছি, লাঞ্চের জন্য। আর সেই লাঞ্চটা কিসের জন্য, টু সেলিব্রেট মাই সাকসেস, মানে কি আমার সফলতার জন্য। আমি সাকসেস হয়েছি বা আমি সাকসেসফুল হয়েছি, আমার সেই সফলতাটাকে সেলিব্রেট করার জন্য আমি একটা লাঞ্চ অ্যারেঞ্জ করেছি বা একটা মিল অ্যারেঞ্জ করেছি। আর সেইখানে আমি ডেকেছি, কাকে ডেকেছি, মাই ফ্রেন্ড, আমার ফ্রেন্ডকে। তাহলে দেখো এই যে লাঞ্চটা বা এই মিলটা কি একটা স্পেশাল মিল বোঝাচ্ছে। কিসের স্পেশালিটিটা কি জন্য, কারণ আমার সাকসেসের জন্য, আমি যে সাকসেস হয়েছি বা আমি সফল হয়েছি, আমার এই সফলতাটাকে সেলিব্রেট করার জন্য এই মিলটা অ্যারেঞ্জ করা হয়েছে। তাহলে কি এটা একটা স্পেশাল মিল বোঝাচ্ছে। তো আমি কি বলেছি রুলে, যে ইনডেফিনাইট আর্টিকেল ইজ ইউজড উইথ আ স্পেশাল মিল। যখন কোনো স্পেশাল মিল বোঝাবে তার আগে কি ইউজ হবে, ইনডেফিনাইট আর্টিকেল অবশ্যই ইউজ হবে। আর এটা তো একটা স্পেশাল মিল। কেন স্পেশাল, আমার সফলতার জন্য এই মিলটা বা এই লাঞ্চটা অ্যারেঞ্জ করা হয়েছে, তাহলে এটা একটা স্পেশাল মিল হচ্ছে। আর স্পেশাল মিলের আগে কি করতে হবে, একটা ইনডেফিনাইট আর্টিকেল বসাতে হবে। কিন্তু দেখো এই সেন্টেন্সে কোনো ইনডেফিনাইট আর্টিকেল ইউজ করা হয়নি, তাহলে ওটাই হলো সেন্টেন্সের এরর বা ভুল। তাহলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেই এররটা কারেকশন করতে হবে, বা এররটা কি সেটা খুঁজে বের করতে হবে। তাহলে এররটা কোথায় আছে দেখো, আই কল্ড মাই ফ্রেন্ড ফর লাঞ্চ। লাঞ্চ মানেই তো মিল নাকি, তাহলে এই যে লাঞ্চ এর আগে একটা কি হবে, ইনডেফিনাইট আর্টিকেল ইউজ করতে হবে। বোঝা গেছে? দেখো আমি যদি লিখি আই কল্ড মাই ফ্রেন্ড ফর এ লাঞ্চ টু সেলিব্রেট মাই সাকসেস, তাহলে সেন্টেন্সটা কিন্তু কারেক্ট সেন্টেন্স, এখানে আর কোনো ভুল থাকে না। তাহলে সেন্টেন্সের ভুলটা বুঝতে পারলে, এই যে এটা লিখলাম, এই এটা কিন্তু এতক্ষণ ছিল না সেন্টেন্সে। আর যখন মিলটা একটা স্পেশাল মিল হচ্ছে, তখন তার আগে একটা ইনডেফিনাইট আর্টিকেল অবশ্যই ইউজ করতে হবে। তো চলো নেক্সট দেখি যে 2 নম্বর রুলসটা কি। নাম্বার 2, when a meal is given in the honor of somebody or if the meal is given to celebrate a festive occasion. Definite article is used. দেখো এই রুলসটা দেখো কি লিখেছি, যে when a meal is given in the honor of somebody, কারো অনারে যখন কোনো মিল দেওয়া হবে বা কারো অনারে যখন কোনো মিল অ্যারেঞ্জ করা হবে, or if the meal is given to celebrate a festive occasion, অথবা কি হবে,
হয় কারো অনারে সেই মিলটা অ্যারেঞ্জ করা হবে, অথবা কোনো ফেস্টিভ অকেশনের জন্য যদি কোনো মিল সেলিব্রেট করা হয় তাহলে সেই ক্ষেত্রে আর্টিকেল ইউজ হবে। কিন্তু আর্টিকেলটা কোন আর্টিকেল হবে? দেখো এতক্ষণ আমরা পড়েছিলাম কি ইনডেফিনাইট আর্টিকেলের ইউজ করছিলাম। তো এই মিলের ক্ষেত্রে ইনডেফিনাইট আর্টিকেলও ইউজড হয় এবং ডেফিনাইট আর্টিকেলও ইউজড হয়। তোমরা আগের রুলসটাতেই পেলে যে যখন কোনো স্পেশাল মিল বোঝাবে তখন ইনডেফিনাইট আর্টিকেল ইউজড হবে। কিন্তু এই 2 নম্বর রুলসটা হলো যখন কোনো কারোর অনারে যখন কোনো মিল অ্যারেঞ্জ করা হবে, বা or if the meal is given to celebrate a festive occasion, কোনো ফেস্টিভ অকেশনকে সেলিব্রেট করার জন্য যদি কোনো মিলের অ্যারেঞ্জ করা হয় তাহলে সেই মিলের ক্ষেত্রে ডেফিনাইট আর্টিকেল ইউজ হবে। ডেফিনাইট আর্টিকেল মিন্স দি। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আগে আমরা দেখলাম যে যখন স্পেশাল মিল বোঝাবে তখন ইনডেফিনাইট আর্টিকেল ইউজ হবে, আর এখানে কি দেখছি যখন কারো অনারে কোনো মিল দেওয়া হবে অথবা সেই মিলটা কি হবে ফেস্টিভ অকেশনের জন্য, কোনো ফেস্টিভ অকেশনের জন্য কোনো মিল যদি অ্যারেঞ্জ করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ডেফিনাইট আর্টিকেল ইউজ হবে। তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। I was attend to a meal that was given to Rakesh's birthday party. তাহলে দেখো I was attend to a meal that was given to Rakesh's birthday party. আমি একটা মিলে অ্যাটেন্ড করেছিলাম বা যোগদান করেছিলাম, যে মিলটা কি কারণে দেওয়া হয়েছিল? টু গিভেন রাকেশেস বার্থডে পার্টি, রাকেশের জন্মদিনের পার্টিতে যে মিলটা দেওয়া হয়েছিল সেই মিলে আমি অংশগ্রহণ করেছিলাম বা সেই মিলে আমি উপস্থিত ছিলাম। ঠিক আছে, তো দেখো এখানে রাকেশের বার্থডে পার্টি মানে কি একটা ফেস্টিভ অকেশন বোঝাচ্ছে, কারো জন্মদিনের উৎসব সেটা পালন করা হচ্ছে। তো সেই জন্মদিনের উৎসব পালন করতে গিয়ে একটা লাঞ্চ দেওয়া হয়েছে বা মিল দেওয়া হয়েছে, সেই মিলে আমি গিয়েছিলাম। তাহলে এটা কি বোঝাচ্ছে? একটা ফেস্টিভ অকেশন বোঝাচ্ছে। আর ফেস্টিভ অকেশন হলে আমি কি বলেছি? ডেফিনাইট আর্টিকেল। দেখো এখানে বলেছি যে যখন কোনো ফেস্টিভ অকেশন বোঝাবে সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ডেফিনাইট আর্টিকেল আমরা ইউজ করব। তো এখানে আমি কি লিখেছি? আই ওয়াজ অ্যাটেন্ড টু এ মিল। দেখো মিলের আগে আছে এ, মিলের আগেই আর্টিকেল ইউজড হয় ইনডেফিনাইট না হলে ডেফিনাইট আর্টিকেল। তো এখানে এটা কি? এটা ইনডেফিনাইট আর্টিকেল, তাই তো? আর আমি কি বলেছি? যখন কোনো ফেস্টিভ অকেশন বোঝাবে তখন কিন্তু আর্টিকেলটা কি আর্টিকেল হবে? ডেফিনাইট আর্টিকেল হবে। তাহলে এখানে এ ইনডেফিনাইট আর্টিকেলটা কি রং বা ভুল, এখানে কি হবে? এর বদলে হবে দি। আই ওয়াজ অ্যাটেন্ড টু দ্য মিল দ্যাট ওয়াজ গিভেন টু রাকেশেস বার্থডে পার্টি, যেটা রাকেশের জন্মদিনের জন্য দেওয়া হয়েছিল, একটা উৎসব, জন্মদিনের উৎসব, সেই উৎসবে যে লাঞ্চটা দেওয়া হয়েছিল বা যে মিলটা দেওয়া হয়েছিল সেখানে আমি উপস্থিত ছিলাম। তাহলে কোনো অকেশন বোঝালে, উৎসব বোঝালে কি হবে? ডেফিনাইট আর্টিকেল দি ইউজ হবে। বোঝা গেছে? তো চলো এবার দেখবো যে এর 3 নম্বর রুলসটা কি। দেখো 3 নম্বর রুলসটা কি? সামটাইমস indefinite article is used before the names of meal when there is an adjective before the names of meal. বোঝা গেছে? দেখো sometimes indefinite article is used before the names of meal, নামের আগে, কোন নামের আগে? মিলের নামের আগে কি হবে? ইনডেফিনাইট আর্টিকেল ইউজড হবে। দেখো sometimes indefinite article is used before the names of meal, কোন মিলের নামের আগে ইনডেফিনাইট আর্টিকেল ইউজড হবে, কিন্তু একটা কন্ডিশন আছে। when there is an adjective, বোঝা গেছে? when there is an adjective, যখন কি হবে? সেখানে একটা অ্যাডজেক্টিভ থাকবে। অ্যাডজেক্টিভটা কোথায় থাকবে?
বিফোর দ্য নেমস অফ মিল। যদি কোনো মিল এর নামের আগে কি থাকে, মিলের নামের আগে একটা অ্যাডজেক্টিভ থাকে, তাহলে সেই ক্ষেত্রে ইনডেফিনাইট আর্টিকেল ইউজ হবে। বোঝা গেছে? Indefinite article sometimes is used before the names of meal when there is an adjective before the names of meal. তাহলে কোনো মিলের নামের আগে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ইনডেফিনাইট আর্টিকেল ইউজ হবে। তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। We had late breakfast today. দেখো সেন্টেন্সটা দেখো কি লিখেছি, We had late breakfast today. আজকে আমাদের ব্রেকফাস্ট খেতে কি হয়েছে, দেরি হয়েছে। তাহলে দেখো এই যে ব্রেকফাস্ট, এটা কি, এটা একটা মিল, তাই তো? ব্রেকফাস্ট ইজ আ মিল। এবারে দেখো কি বলেছে, ইনডেফিনাইট আর্টিকেল ইউজ হবে। কখন আর্টিকেলটা ইউজ হবে, ইনডেফিনাইট আর্টিকেলটা? মিলের আগে। কিন্তু তার একটা কন্ডিশন আছে, সেই মিলের আগে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে। দেখো মিল, ব্রেকফাস্ট কি মিল, তার আগে কি আছে, লেট। লেট কি, লেটের একটা অ্যাডজেক্টিভ, তাই তো? তাহলে এই মিলের আগে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ইনডেফিনাইট আর্টিকেল ইউজ হবে। তাহলে সেন্টেন্সটা কারেক্ট ফর্মটা কি হবে, উই হ্যাড এ লেট ব্রেকফাস্ট টুডে। বোঝা গেছে? দেখো কারেকশনটা দেখো, উই হ্যাড এ লেট ব্রেকফাস্ট। কেন এ হলো, কারণ রুলে বলা আছে সামটাইমস ইনডেফিনাইট আর্টিকেল ইজ ইউজড বিফোর নেমস অফ মিল। কোনো কোনো ক্ষেত্রে মিলের নামের আগে কি হবে, ইনডেফিনাইট আর্টিকেল ইউজড হবে when there is an adjective before the names of meal। যখন সেই মিলের নামের আগে কোনো অ্যাডজেক্টিভ থাকবে, সেই ক্ষেত্রে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে তার আগে কি হবে, একটা ইনডেফিনাইট আর্টিকেল ইউজড হবে। বোঝা গেছে? তো এখানে দেখো এক্সাম্পলটা, উই হ্যাড লেট ব্রেকফাস্ট টুডে। আজকে আমরা ব্রেকফাস্ট খেতে বা আজকে আমাদের ব্রেকফাস্ট খেতে দেরি হয়েছে। তো ব্রেকফাস্ট কি একটা মিল, আর তার আগে দেখো কি আছে, লেট। লেট কি, লেট একটা অ্যাডজেক্টিভ। তাহলে কন্ডিশন ফুলফিল হচ্ছে। তাহলে কন্ডিশন যখন ফুলফিল হচ্ছে তাহলে তার আগে কি, এখানে একটা কি থাকা দরকার ছিল, এখানে একটা ইনডেফিনাইট আর্টিকেল থাকা দরকার ছিল, যেটা সেন্টেন্সে নেই। যেটাই হলো সেন্টেন্সের এরর। তো কারেকশনটা কি হবে, উই হ্যাড আ লেট ব্রেকফাস্ট টুডে। বোঝা গেছে? তাহলে এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে তোমরা কি দেখলে, তোমরা দেখলে যে ইনডেফিনাইট আর্টিকেলের ইউজ বা ইনডেফিনাইট আর্টিকেলকে আমরা ঠিক কিভাবে ইউজ করতে পারি সেটা তোমরা আজকের ভিডিওতে দেখলে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব ডেফিনাইট আর্টিকেলের ইউজ নিয়ে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।